নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, নতুন বন্ধুরা অথবা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি যাচ্ছি মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে বলতে মা সারদার বাড়িতে, বাগবাজার মা সারদার বাড়ি। সেখানেই আমি ঠিক করেছি যে দিব্যর হাতে খড়ি দেব। কয়েকদিন আগে আমি মায়ের সাথে গিয়ে দিব্যর হাতে খড়ির ব্যাপারে কথা বলে এসেছি। তো মায়ের ওখানে যখন কথা বলে এসেছিলাম তখন সঙ্গে মামনি ছিল। মামনিই যেন জোরজাবস্তি করে আমাকে নিয়ে গেল যে মায়ের ওখানে বলে আসবি কবে, মানে জিজ্ঞেস করে আসবো। কারণ যেহেতু এখন এবারে 2 দিন সরস্বতী পুজো পড়েছে, কোন দিন সরস্বতী পুজো হবে সেটা তো আমাদের জানা নেই। তা আগে থেকে জিজ্ঞেস করবার জন্য আমরা গিয়েছিলাম। জিজ্ঞেস করে এসেছি মায়ের বাড়িতে সরস্বতী পুজো 2 তারিখে। তো সেখানে আমরা সরস্বতী পুজোতে যাব, ঠিকঠাকই ছিল। মাঝখান থেকে এমন একটি বিপর্যয় ঘটে গেল যে যার জন্য আমাদের যেন সব কিছুই একদম এলোমেলো হয়ে গেল। কিন্তু কি করা যাবে বলুন, সময়ের হাতে তো মানুষ বাঁধা। সময় মানুষকে যেভাবে নিয়ে যাবে সেভাবেই যেতে হবে। আর আমি তো দোটানায় পড়ে গেছি। একদিকে মাতৃত্বের মায়ের কর্তব্য, আর একদিকে সন্তানের কর্তব্য। একদিকে আমি সন্তান, একদিকে আমি মা। কি করব, কোন দিকে যাব বুঝে পাই না। তবুও মায়ের যখন ডাক এসেছে মনে হয় যে মায়ের কাছে যাওয়াই বেটার। কারণ মামনির ওখানে যদি থাকতে হতো তাহলে আমি মামনির ওখানে থাকাটাই প্রেফার করতাম। কিন্তু যেহেতু দেখলাম যে না, মায়ের এখানে মামনির ওখানে তো অসুবিধে নেই, ওখানে তো কাউকে থাকতে দিচ্ছে না, তো সেই তো আমি ওখানে থাকতেও পারবো না, ওনার কাছে যেতেও পারবো না, তাহলে মায়ের এখানেই আসি। তো আমি সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম দিব্যকে নিয়ে। ফার্স্টে বাসে গেলাম, তারপরে ওখান থেকে ধর্মতলায় গেলাম। তো ছর্দি এলো, আমার একটু পরেই এসেছিল। ওখান থেকে আমরা একটা ট্যাক্সি বুক করলাম, ট্যাক্সিতে করে মায়ের বাড়ি চলে এলাম। না হলে আমরা 9টার মধ্যে আসতে পারতাম না। তো এসেই বিরাট লাইন পড়েছিল, আমরা জুতো টুতো খুলে চলে এলাম ওপরে। অনেক লাইন পড়েছিল, কিন্তু আমি বললাম যে বাচ্চার হাতে খড়ি আছে, তাই একজনকে অ্যালাউ করলো। আমি মাকে এসে প্রণাম করলাম। প্রণাম করে এসেই দেখুন কি বীভৎস ভিড় হয়েছে। এসেই আমি হাতে খড়ির লাইনে দাঁড়িয়ে পড়লাম। তখনও হাতে খড়ি দেওয়া শুরু হয়নি, তাই জন্য দিব্যকে নিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। আর এত লাইন হওয়ার কারণ ছিল, কারণ মায়ের তখন সকালবেলার পুজোটা চলছিল। সকালবেলা পুজো টুজো করে মহারাজেরা সব ভোগ নিয়ে চলে যাচ্ছিল, তো সেই ভোগটাও আমার দর্শন হয়েছে। তারপরে মাকে প্রণাম সেরে নিয়ে এবার লাইনে দাঁড়িয়েই আছি। এদিক ওদিক করতে করতেই সময় কেটে যায়, মায়ের জপ করতে করতে। তো এইবার আমাদের লাইন চলে এলো হাতে খড়ি দেওয়ার। তো দিব্যর আগে যে বাচ্চাটির হাতে খড়ি হচ্ছিল, বাচ্চাটি প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো সেই জন্য বাচ্চাটাকে বলল যে ওকে একটু দাঁড় করান, একটু পরে ও যখন দেখবে সবাইকে হাতে খড়ি দিয়ে দেওয়া হচ্ছে তখন আর ও কিছু করবে না। তো এইবার আমাদের পালা শুরু হয়ে গেল। ফার্স্টেই গিয়ে হাতে খড়ির জন্য স্লেট পেন্সিল রাখতে হয় মহারাজের কাছে। রাখলাম, মহারাজ ওর মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিল আর ফুল দিয়ে একটা ওর কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিল। এইটাই স্টার্ট হয়, শুরু হয় হাতে খড়ি। তারপরে মহারাজ ওকে একে চন্দ্র 1 2 অ আ ক খ এ বি সব লেখালো এবং মুখেও বলালো। ও খুব সুন্দরভাবে হাতে খড়িটা দিল আর মুখেও বলে নিল। আর ওর মধ্যে আমি দেখলাম কোনো ভয়টা নেই। কারণ কি, ও তো স্কুলে যাচ্ছে, ওই জন্য স্কুলে যেতে যেতে ওর বোধহয় ভয়টাও কেটে গেছে। বা আগেও যখন এসেছে ও যে খুব কান্নাকাটি করা বা কিছু সেসব কিন্তু বাইরে খুব একটা করে না। বাইরে কিন্তু সব কিছুই চেপে রাখে, যা কিছু কান্নাকাটি দুষ্টুমি অত্যাচার সব আমার কাছে।
তো ও লিখে নিলে এই যে মহারাজ দেখুন ওর হাতে খড়ি দিয়ে দিচ্ছে, হাতে করে লিখিয়ে দিচ্ছে, আবার অ্যালফাবেটগুলোকেও বলছে, সবগুলোকেই ওকে বলিয়ে দিচ্ছে আর ও সুন্দরভাবে বলে নিচ্ছে। বলে নিতে ওই যে পাশে যে কাকু ছিল তিনি খুবই খুশি হলেন ও এত সুন্দরভাবে নিজের হাতে খড়িটা দিয়ে নেওয়ার জন্য। তো হাতে খড়ি দেওয়ার পর ওদের বাচ্চাদের লজেন্সের ব্যবস্থা করেছিল ওনারা। বাচ্চাদের জন্য লজেন্স আর একটা প্যাকেটে মায়ের কাটা ফলের ব্যবস্থা করে ওনারা। মহারাজ আমাকে বললেন এই স্লেটটা নিয়ে মায়ের কাছে গিয়ে ওকে প্রণাম সারিয়ে আনতে। আমিও ওকে নিয়ে চলে গেলাম। প্রচণ্ড ভিড়, তো গার্ডগুলো তো যেতেই দিচ্ছে না, বুঝতে পারছে হাতে খড়ি, তবুও দাঁড়িয়ে প্রণাম করুন প্রণাম করুন, পাশ থেকে চলে আসুন দেখে এই সব করছে। কিন্তু একটা হাতে খড়ির দিন, যেদিন মাকে ভালো করে প্রণাম না করলে হয়, মাকে তো অনেক কিছু জানাবারও থাকে, সেগুলো ওনাদের বোঝার প্রয়োজন নেই। যাকগে সব কিছু কাটিয়ে আমি মায়ের সামনে গিয়ে প্রণাম করলাম, মাকে জানালাম যেন বিদ্যে বুদ্ধি হয়, আর আমার মায়ের আরোগ্য কামনাটাও তার সঙ্গে করে নিলাম। আর এই যে মা সরস্বতীর একটা মূর্তি না, ফটো আর কি, সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো হয়ে যাবার পর আমরা কিছুটা সময় বসেছিলাম মায়ের ভোগ হওয়ার আগে, মন্দির বন্ধ হওয়ার আগে। তো তখন দিব্যর খিদে পেয়েছে বলে এই যে প্রসাদটা দিয়েছিল ওটা ওকে দিলাম। ও খেয়ে তো খুব আনন্দ, তার মধ্যে তরমুজ ছিল বলে ও খেয়ে আরও আনন্দিত হলো। বাদ বাকিটা আমি তুলে রাখলাম আর আমরা সবাই দাঁড়িয়ে রইলাম। মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। মায়ের মন্দির খোলা হলে ভোগ দর্শনের জন্য আমরা সবাই দাঁড়িয়ে রইলাম। তো মায়ের ভোগ দর্শন করেই তারপরে আমরা প্রসাদের ঘরে গেলাম। ততক্ষণে সবাইকে প্রসাদের ঘরে বসিয়ে দিয়েছে, যাদের হাতে খড়ি তাদের আলাদা জায়গায় বসিয়েছে, কিন্তু সেই রুমটা পুরো ভরে গিয়েছিল বলে আমাদের অন্য একটা রুমে বসালো, যেখানে যাদের টিকিট নেই তাদেরও একসাথে বসিয়ে দিল। আসলে এনারা না নিজেদের কপালে আজকে মায়ের ভোগ পেলেন, ওনাদের কিন্তু টিকিট নেই, তবুও মায়ের ভোগ পেলেন, কারণ এটা মায়ের আশীর্বাদ। তো প্রথমেই দেওয়া হয় খিচুড়ি। খিচুড়ি আমি খুব দিব্যর জন্য অল্প নিয়েছিলাম। খিচুড়ির আগে দেওয়া হয় মায়ের অন্নভোগ, যেটা মাকে অরিজিনালি দেওয়া হয়। তো সেইটার থেকে একটু সব ভক্তকে দেওয়া হয় একটু একটু। সেই ভোগটা দেওয়ার পর ওরা খিচুড়ি দেয়। খিচুড়ি দেওয়ার পর আমাদের তারপরে দিয়েছিল ভাত, গোটা সেদ্ধ, আর ডাল, বাঁধাকপির তরকারি, পনির, দই, মিষ্টি, চাটনি, পায়েস, এই সব। তো চাটনি পায়েসটা থাকে, কিন্তু দই মিষ্টির ব্যবহারটা থাকে না বা পনিরটাও থাকে না। যেহেতু আজকে হাতে খড়ি হয়েছে সেহেতু স্পেশালভাবে খাইয়েছে, যাদের হাতে খড়ি দিয়েছে তাদের জন্যই। খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে এলাম আস্তে আস্তে করে, আমাদের গন্তব্যস্থলে বাড়িতে চলে আসতে হবে। আসার পথে দেখলাম রাস্তায় তো এদিক ওদিক মায়ের ফটো বিক্রি হয়। দোকানগুলোয় দাঁড়ালাম যেই মায়ের এই কথাটা খুব করে দেখলাম, আর দু চোখের জল ভরে যাচ্ছিল। যখন দুঃখ আসবে, আঘাত পাবে, তখন যেন তোমাদের মা আছে। তো আমাদের সাথে যেন ওনার মায়ের কথাটা একদম এই মুহূর্তে মিলে গেছে। মনে হয় আমরা স্বয়ং এত ভারাক্রান্ত মন, দুঃখে ভরা সেই মন নিয়ে আমরা গেছি মায়ের কাছে, মাকে দর্শন করতে। মা যেন স্বয়ং ফিরে আসার পথে আমাদের জানিয়ে দিল যে কোনো ভয় নেই, আমি আছি তোমাদের সঙ্গে, আমার ওপর সব চিন্তা দিয়ে তোমরা নিশ্চিন্ত হয়ে থাকো। তো আমরা তো চোখের জল আটকাতে পারছিলাম না। মা যে কত বড় আধার তা যেন এই মুহূর্তে আমরা বুঝতে পারছিলাম। সর্দি তো দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতেই শুরু করেছিল। তো সময় না হলে গুণী মানুষকে চেনা যায় না। তো মাকে এখন সত্যি আমাদের এমন একটা মোমেন্ট, মা যে কত বড় আধার, কত বড় শক্তি, তা বোধহয় এখনই বোঝবার সময়, আর একটু হলেও উপলব্ধি করতে পারলাম। মায়ের ওই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পড়লাম, ভাবলাম, তারপরে চলে এলাম। রাস্তা দিয়ে আসছি, শোভাবাজারে যাব, তো ফুলবাজারের মুখটার কাছে নামিয়ে দিল।
কি করব, ওখান থেকে তো হেঁটে হেঁটে যেতেই হয়। পিতু এই ঠাকুরটা দেখে খুব আনন্দ পাচ্ছিল। আসলে ও এরম মূর্তি, এত বড় ঠাকুর কোনো দিন দেখেনি তো, জ্ঞান তো এখন তো একটু একটু বুঝতে শিখেছে, তাই জন্য ওর খুব পছন্দ এই ঠাকুরগুলো। রাস্তা দিয়ে যখন যাচ্ছি প্রচুর ঠাকুর হয়েছে, কিন্তু কি জানেন তো, মনে আনন্দ নেই। আমাদের আনন্দ, আমাদের বেদনা কেউ বুঝবে না, যে যার সে তার মতো। আর এটাই তো পৃথিবীর নিয়ম, যার দুঃখ কষ্ট, যার প্রিয়জন, তার কাছেই সে বড় হয়ে থাকে, অন্য কারোর কাছে কেনই বা হবে। তো আমরা ওই শোভাবাজারের মুখটা আসতেই 222 পেয়ে গিয়েছিলাম, তাতে উঠে আমরা চলে আসছি, সোজা আসবো আমরা চৌরাস্তায়। এবার চৌরাস্তা থেকে আমাদের বাস পাল্টাতে হবে। তো বাসটা যখন আসছিল, আমি তাই ভাবতে ভাবতে আসছিলাম যে একটা মানুষ কিছুদিন আগে আমাদের সঙ্গে এলো, আমাদের বলতে আমার সাথেই এলাম, কথা বলে গেলাম, এই দিনটার জন্য কত অপেক্ষা করে থাকে, আসবে বলে কি করে মায়ের বাড়িতে, আর হাতে খড়ি হলে তো কোনো ব্যাপারই নয়, কিন্তু আজ তাকে বাদ দিয়েই আসতে হলো। এই হয়তো সময়ের খেলা, সময়ের পরিচয়। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি, পরের ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।